হ্যালো গাইস, এরকম চিল বেশি এই তুর্কি সাইপ্রাসে আসার জন্য আমিও কিন্তু আপনাদের মতো অনেক 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 অপেক্ষা করছি। ঠিক আছে, দীর্ঘ 9 মাস পরে আমি তুর্কি সাইপ্রাসে আসছি। তো আপনারা আমাকে সবাই বলেন যে ভাই আমি এতদিন ধরে বসে আছি। তো আজকে চিন্তা করলাম যে ভাই আমি সানোয়ার সবসময় কি বলি, প্যারাকম চিল বেশি। তো আমিও কিন্তু ভাই আপনাদের মতো একসময় অপেক্ষা করছি। ঠিক আছে, তো আমার নিজের গল্পটা আর কি, নিজে কীভাবে তুর্কি সাইপ্রাসে আসছি একটু বলার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। সর্বপ্রথম ভাই যখন বাইরের দেশে অর্থাৎ বিদেশ যাওয়ার একটা চিন্তা ভাবনা করলাম যে বিদেশ যাব বা বিদেশ যাইতে হবে, মনে হলো বা প্রয়োজন মনে হলো, রোমানিয়া তো চিনেন সবাই, অনেকে জানেন তো রোমানিয়া যাওয়ার জন্য একটু ট্রাই করলাম। তো রোমানিয়া যখন যাব ওই সময় আর কি রোমানিয়াটা বন্ধ হয়ে গেল। পাসপোর্টটা দেওয়ার পরে শুনলাম যে আসলে বন্ধ হয়ে যাবে, তো যাও আবার ফেরত নিলাম। তো এরপর তো আর কোথায় যাব, এবার চিন্তা করলাম যে এক বড় ভাই আর আমি চিন্তা করলাম দুইজন মিলে আমরা আপনার মালয়েশিয়া স্টুডেন্ট ভিসাতে যাব। তো যেহেতু বাংলাদেশের সমস্ত যে ডিগ্রিগুলো সর্বোচ্চ ডিগ্রিও আছে, সমস্যা নেই মাস্টার্স পর্যন্ত, তো চিন্তা করলাম আবারও এই মাস্টার্সের জন্য মালয়েশিয়াতে অ্যাপ্লাই করবো স্টুডেন্ট ভিসায়। তো আমার সে বড় ভাইয়ের আমি অনেক রিসার্চ করার পরে দেখলাম আসলে মানে হয়তো বা কোনো সমস্যা হইতে পারে, মানে পরিবেশটা হয়তো ভালো হবে না, তো এটাও ক্যান্সেল। তো এরপরে আর তো দেশ খুঁজে পাচ্ছি না। তো হঠাৎ করে তুর্কি সাইপ্রাস কিন্তু আগে সবাই চিনতো না আর কি, 22-23 সালের দিকে সবাই চিনতো না। তো কীভাবে যাও আমি তুর্কি সাইপ্রাসের একটা সন্ধান পাইলাম যে এখানে যাওয়া যায় বা এখানে গেলে আর কি বেতন টেতন ভালো, সব দেখতে ভালো, তাহলে তুর্কি সাইপ্রাস ফাইনাল। তো আমার যে এজেন্ট বা মামা, তার কাছে পাসপোর্টটা জমা দিলাম। আমাকে বললো যে 6,50,000 টাকা লাগবে এবং আপনার 3 মাস সময় দিতে হবে। তো 3 মাস সময় দিলাম এবং 50,000 টাকা পাসপোর্টের সাথে দিলাম। দেওয়ার পরে 3 মাস তো গেল, আরও 3 মাস গেল। 7 মাসের মাথায়, 7 মাসে হয়তো বা 2-1 দিন হয়তো বাকি ছিল, ওই সময় আমার এরকম ফোন দিয়ে বলে যে আপনার তো পারমিট পেপার হয়েছে। তো এর ভিতরে আবার আমার মনে করেন যে আমার কাছ থেকে ভিডিও নিছে, বিভিন্ন ধরনের দেয়ালের প্লাস্টারের কাজ, আপনার গ্রিলের কাজ, রঙের কাজের ভিডিও নিছিল আমার। কিন্তু ওই সময় আমার ফোন দিয়ে বললো আপনার বিষয় হয়েছে কার্পেট ক্লিনিংয়ে একটা ফ্যাক্টরিতে। তো যাও, কোনো সমস্যা নেই, বিদেশে আসতে হবে, কথা একটাই। তো বললাম কোনো সমস্যা নেই। তো উনি আমার বললো আপনি রেডি হন, আপনার যাইতে হবে। তো আমি রেডি হইলাম। হওয়ার পরে আমাদের ফ্লাইট দিল নভেম্বরের 11 তারিখে, আমাদের ফ্লাইট দিল 2023 সালের নভেম্বরের 11 তারিখে ফ্লাইট দিল। তো আমরা 5 জন একসাথে এয়ারপোর্টে ঢুকলাম। ঢোকার পরে একজন ইমিগ্রেশন ক্রস করে চলে গেল, আর আমরা চারজন ছিলাম আপনার বাইরে। তো আমাকে ফোন দিয়ে বললো যে সানোয়ার ভাই এখন আপনি ঢুকেন। এখন আমি তো এয়ারপোর্টে ঢোকার সাথে সাথে আমাকে এমনভাবে ধরলো, মনে হলো যে আমি ওয়ান্টেড আসামি ভাই। ঠিক আছে, আমি ওয়ান্টেড আসামি, আমাকে ধরে ফেলালে সাথে সাথে ধরে বললো ভাই কই যাবেন? স্যার দুবাই যাব। দুবাই কে থাকে? মামা থাকে। সবার কি মামাকে দুবাই থাকে নাকি? সবার মামাকে দুবাই থাকে? ঠিক আছে, ভিতরে আসেন। গেলাম ভিতরে যাওয়ার পরে আর কি পাসপোর্টে আপলোড দিয়ে দিল। পাসপোর্টে আপলোড দিয়ে বললো যে এভাবে বিদেশ গেলে সমস্যা, বিপদে পড়ে যাইতে হয়, তাই এভাবে আসেন না বা এভাবে যায়েন না। ঠিক আছে, চলে আসলাম। এজেন্টের সাথে বা মামার সাথে যোগাযোগ করলাম, এখন কী উপায়? তো বললো থাকেন, দেখছি কী করা যায়। প্রায় 2 সপ্তাহ, 13 দিন না 14 দিন থাকলাম ওখানে। থাকার পরে লাস্টে বললো হবে না, বাসায় আসলাম। তো আমার বাড়ি তো যশোরে, আপনারা জানেন। তো আবারও গেলাম ঢাকায়, ফোন দিল। ওখান থেকে গেলাম গোপালগঞ্জ ম্যান পাওয়ার করার জন্য। ম্যান পাওয়ারে ফিঙ্গার দিলাম, পেপার সব জমা দিলাম, ছবি উঠালাম, এক কথায় সব কিছু করে আসলাম। 1 সপ্তাহ পরে জানাবে ওরা। তবে 1 সপ্তাহ পরে ফোন দিয়ে বললো যে ভাই আপনার ম্যান পাওয়ার হয়নি, আপনার বিষয়ে সমস্যা আছে। তো আমার অরিজিনাল কোম্পানির পারমিটই ছিল, কিন্তু তারপরেও কী সমস্যা আমি জানি না। ওরা বললো সমস্যা আছে, আপনার ম্যান পাওয়ারটা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওখান থেকে আবারও ব্যাক করলাম, আসলাম। ম্যান পাওয়ার তো হলো না। তাহলে এবার দালাল বললো কি যে, মানে মামা, সরি দালাল বলে ফেলছি। তো বললো যে আপনার আবার ডাইরেক্ট ফ্লাইট করাবো। তো এর ভিতরে আমার আপনার শেষ হয়ে গেল, যে পারমিট পেপার যে মেয়াদ থাকে 29 দিন, মেয়াদটা শেষ হয়ে গেল। এখন আজকে রাত্রে শেষ হয়েছে 12টার সময়, আবার কালকে 12টার দিকে ওরা আবার আমার রিনিউ করে দিয়ে দিল 1 দিনের ভিতরে। আর আপনারা তো বলছেন যে আপনাদের পারমিট পেপার রিনিউ করতে নাকি 4-5 মাস সময় লাগছে, বা এগুলো ফেক পারমিট পেপার, যার জন্য সময় বেশি লাগছে। কখনো এই পারমিটগুলো আপনার এই রিনিউ হবে না, কারণ এগুলো ফেক পারমিট পেপার, এগুলো রিনিউ হয় না।
অরিজিনাল পারমিট হলে একদিনের বেশি সময় লাগে না রিনিউ করতে। তো পারমিট পেপারটা রিনিউ করলাম, ঢাকা এসবি অফিসে গেলাম পাসপোর্টের আপলোড কাটানোর জন্য। ঢাকা এসবি অফিস থেকে পাসপোর্টের আপলোড কাটালাম। পরবর্তীতে দুবাই যে ভিসা ছিল আমার, ট্যুরিস্ট ভিসা দুবাই, এটা ক্যান্সেল করলাম, দুবাই ভিসাটা ক্যান্সেল করলাম। তো দুবাই ভিসা ক্যান্সেল, এসবি অফিস থেকে পাসপোর্টের আপলোড উঠালাম, প্লাস এখানকার যে পারমিট পেপার এটা রিনিউ করলাম। করার পরে আমার আবার নর্মালি ফ্লাইট দিল। তো আমি দালালে আমার যে মামারে একটু রিকোয়েস্ট করলাম যে টাকা যত লাগে নিয়েন, কোনো সমস্যা নেই, আমাকে মানে একজন আর না আটকায়, আমার একজন আর না আটকায় সেইভাবে একটু দেখেন আমার বিষয়টা। তো বললো কোনো সমস্যা নেই। পরের দিন গেলাম, আবার যাওয়ার পরে প্রায় 25 থেকে 30 জন লোকের সিরিয়াল ইমিগ্রেশন এই কাউন্টারের সামনে। তো কাউন্টারের সামনে তো এত লোকের সিরিয়াল, আমি সবার লাস্টে যে দাঁড়ালাম। পরে এক পুলিশ এসে আমার হাত উঁচু করে বলতেছে সানোয়ারকে, সানোয়ারকে। এখন আমি মনে করেন যে হাত উঁচু করতে যে স্যার আমি সানোয়ার, তো বলছে আপনি আসেন। তো আমি যাওয়ার সাথে সাথে আমার ওই মানে সিলটি সব মারে পুরো ইমিগ্রেশন কমপ্লিট করায় ওই পুলিশ নিজেই আমার সাথে করে নিয়ে মনে করেন যে ভিতরে নিয়ে গেল, নিয়ে বললো যে আপনি এখানে বসেন, আমার একটা লোক আসবে, ওর সাথে আপনি ভিতরে ঢুকবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা বসলাম। পরে আরেকটা পুলিশ আসলো, আমার সাথে করে নিয়ে গেল প্লেন পর্যন্ত, আমাকে একদম প্লেন পর্যন্ত নিয়ে উঠাই দিয়ে, প্লেনে উঠাই দিয়ে তারপরে পুলিশ ব্যাক করছে, ঠিক আছে। তো এর ভিতর যে ফর্মালিটিসগুলো হয় এইগুলো আর কি। তো ওখান থেকে আসলাম, সর্বপ্রথম ফ্লাইট হয়েছে আমার ইন্ডিয়া। সর্বপ্রথম ফ্লাইট হয়েছে ইন্ডিয়া, হায়দ্রাবাদ, 8 ঘন্টার ট্রানজিট ওখানে। ওখান থেকে আসলাম দুবাই। দুবাই হলো 35 ঘন্টার ট্রানজিট। এটা ট্রানজিট বলে না, 12 ঘন্টার বেশি ট্রানজিট হয় না। তো যাক একদিনের বেশি আমাকে থাকতে হবে, 35 ঘন্টা। তো এখান থেকে গেলাম আপনার 35 ঘন্টা তো এয়ারপোর্টের ভিতরে থাকা যায় না। তো ওখান থেকে দুবাই যেখানে মামারা লোকজন রাখে, এখানে গেলাম, একটা নোংরা পরিবেশ, মানে এক কথায় মানুষ থাকার মতো পরিবেশ না সেটা। যাক সেটাও দেখে আসলাম দুবাই থেকে আসলে কী পরিবেশ। তো এইসব জায়গায় আমি যে লোকগুলো ছিল ওদেরকে শুনলাম, কিছু কিছু লোক নাকি বাংলাদেশ থেকে দুবাই এসে 9 মাস পর্যন্ত বসে আছে সাইপ্রাসের উদ্দেশ্যে, তাদের পারমিট হয়নি, জাস্ট বাংলাদেশ থেকে দুবাই নিয়ে রাখছে, তাদের দুবাই এনে রাখছে এরকম আর কি। তো দুবাই থেকে 35 ঘন্টা পরে আমার আবার ফ্লাইট হলো তুর্কি সাইপ্রাসে। তুর্কি সাইপ্রাসে আসার পরে আবার 8 ঘন্টার ট্রানজিট। ওখান থেকে আসলাম, সরি, দুবাই থেকে আসলাম তুর্কি ইস্তানবুল। ওখানে আমার 8 ঘন্টার ফ্লাইট। তুর্কি ইস্তানবুল থেকে পরবর্তীতে আসলাম তুর্কি সাইপ্রাস, ঠিক আছে। তো লং একটা প্রসেস, ঠিক আছে। তো এই যে সময়টা আমার পারমিট পেপার পরে পাওয়ার পরে, পারমিট পেপারের মেয়াদ শেষ হওয়ার পরে প্রায় 1 মাস 10 থেকে 12 দিন পরে আবার আমার নতুন করে ফ্লাইট হয়েছিল। সেই ফ্লাইটটা ছিল ডিসেম্বরের আপনার 9 তারিখ না 10 তারিখ সম্ভবত এরকম। তো সব কিছু মিলায় মনে করেন যে অনেক ভোগান্তি পাইছি ভাই। আপনারা তো অনেকে জাস্ট টাকা দিচ্ছেন, পাসপোর্ট দিচ্ছেন, কিছুদিন সময় লাগলেও পারমিট পেপারটা পাচ্ছেন, চলে আসতেছেন ভাই। আমি সানোয়ার ভাই অনেক ভোগান্তি পাইছি ভাই তুর্কি সাইপ্রাসে আসার জন্য। তো ভাই আপনারা আমাকে যারা মেসেজ করেন ভাই, আমি আপনাদের কষ্টটা বুঝি, কারণ হয়তো বা আমার মতো কষ্ট আপনারা পাননি বা পাবেন না, আশা করি পাওয়ার দরকার নেই বা দোয়া করি পাওয়ার দরকার নেই, ঠিক আছে। জাস্ট ওয়েট করতেছেন, এইটাই না, আর কিছু দরকার নেই। কিন্তু এই যে কাগজপাতি পেপারের ঝামেলা, এয়ারপোর্টে আটকানো, এই যে কি ঝামেলা ভাই, মানে এর মতো কষ্ট নাই ভাই। তো এসবগুলো সহ্য করে আসার পরে কিন্তু এখন প্যারা কম, চিল বেশি। আর বিষয়টা হচ্ছে এরকম না, বিষয়টা হচ্ছে ভাই আপনি যে পরিবেশে থাকেন না কেন ভাই, নিজেকে সময় দেন ভাই, নিজের মনটাকে ফ্রেশ রাখার চিন্তা করুন, মনের ভিতরে একটা শান্তি ধরে রাখার চেষ্টা করেন ভাই। আপনি এখন আসেন, ঠিক আছে, এখানে আপনি আসেন, ওয়েট করতেছেন এখানে আসার জন্য, তো হচ্ছে না কি, ভিসা বন্ধ, আপনি খাওয়া দাওয়া গোসল সব বন্ধ করে দিলেন, কাজকাম বন্ধ করে দিলেন, লাভ কি ভাই? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। যে কাজ করেন বাংলাদেশে সে কাজ কন্টিনিউ করেন, ঠিকমতো খাওয়া দাওয়া করেন, ফ্যামিলি পরিবার নিয়ে চলাফেরা করেন, ঠিক টাইম হইলে আল্লাহ যদি রিজিকে রাখে ইনশাল্লাহ ভাই আসতে পারবে। তো যাই হোক, আমার গল্পটা তো আপনাদের সাথে শেয়ার করলাম নাকি, যে আমি কিভাবে সাইপ্রাসে আসছি। তো ভাই বিষয়টা হচ্ছে আপনারা তো শুনলেন ভাই, আমিও একসময় কষ্ট করছি, তারপরে তুর্কি সাইপ্রাসে আসতে পারছি, যেহেতু আমার রিজিক এখানে ছিল। তো সব কিছু মিলায় আল্লাহ হাফেজ, বাই বাই।